আমাদের এই সুন্দর পৃথিবীটা, যেখানে আমি তুমি আমরা সবাই বাস করি, সেই পৃথিবীটি আজ থেকে প্রায় 4.5 থেকে 5 বিলিয়ন বছর পূর্বে এটি ছিল শুধু একটি মেঘের স্তূপ মাত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই পৃথিবীটা ছিল শুধুমাত্র বিভিন্ন ডাস্ট পার্টিকেল এবং মেঘে ঘেরা একটি স্তূপ মাত্র, যেখানে ছিল না কোনো বাতাস, কোনো পানি এবং ভূমির অস্তিত্ব। তাহলে কিভাবে এই মেঘ থেকে সলিড গ্রহটা সৃষ্টি হলো? কেনই বা বিজ্ঞানীরা বলে যখন সবেমাত্র এই মেঘের স্তূপ থেকে সলিড পৃথিবীর সৃষ্টি হচ্ছিল, যাকে প্রোটো আর্থ বলে, সেটি নাকি আজকের পৃথিবী থেকে সাইজে 4 গুণ ছোট ছিল, আর সেটি ছিল লাল একটি গলন্ত লাভার মতো। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ছোট যখন ছিল তাহলে এত বড় হলো কিভাবে? আর সেই ছোট পৃথিবীটি যদি সত্যি গলন্ত লাভার মতো হয়ে থাকে, তাহলে এই ডাস্ট পার্টিকেল গুলো এত উত্তপ্ত হলোই বা কিভাবে? আচ্ছা, উত্তপ্ত যদি হয়েও থাকে, তাহলে সেটি আবার এত ঠান্ডা হলো কিভাবে? কিভাবে বা আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা দিল? ওয়েল, আপনার মনে নিশ্চয়ই এরকম টাইপের কিছু কোশ্চেন এখন ঘোরাঘুরি করছে, তাই তো? তো চলুন যাওয়া যাক আমাদের এই পৃথিবী, এমনকি সম্পূর্ণ সোলার সিস্টেমের জন্মের আসল রহস্য সম্পর্কে জানতে। তো আজকে এই সায়েন্টিফিক এবং হিস্ট্রিয়াস একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর জন্মের সম্পূর্ণ রহস্যকে এক্সপ্লোর করতে যাচ্ছি। সো লেটস বিগিন। এখন পর্যন্ত সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল মডেল হচ্ছে সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেল, এবং এই থিওরি অনুযায়ী আজকে ঠিক যে জায়গায় সোলার সিস্টেমটি রয়েছে, সেই জায়গায় প্রায় 6 বিলিয়ন বছর পূর্বে শুধুমাত্র ধূলিকণার একটি স্তূপ ছিল। আর এইরকম স্তূপকে আজকের দিনে টেকনিক্যালি নেবুলা বলা হয়। আর এই নেবুলাতে যত পার্টিকেলস বাড়তে থাকলো, এর মধ্যে গ্র্যাভিটিও ঠিক ততটাই বৃদ্ধি পেতে থাকলো। আর ধীরে ধীরে এই মেঘের স্তূপটি গ্র্যাভিটি বাড়ার সাথে সাথে জিনিসটি গোল হতে শুরু করলো। তবে হঠাৎ গল্পের মধ্যে একটি টুইস্ট আসলো। হঠাৎই একদিন কোইন্সিডেন্টলি নেবুলার কাছে থাকা একটি স্টার বিস্ফোরিত হয়, যা পরবর্তীতে সুপারনোভাকে এক্সপ্লোর করে। আর এটা ছিল গল্পের একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে ধীরে ধীরে সবকিছু স্টার্ট হয়। কারণ এই সুপারনোভাটি এতটাই পাওয়ারফুল ছিল যে নেবুলার গ্র্যাভিটি অফ সেন্টারকে সম্পূর্ণ অকেজ করে দেয়। আর শুধু তাই নয়, এই সম্পূর্ণ সিস্টেমটিকে একটি অ্যাকুলার মোশন বা ঘোড়ার মতো একটি শক্তি দিয়ে দেয়। এইবার এই নেবুলাটি হয়ে যায় একটি চ্যাপ্টার ডিস্কের মতো, যে ডিস্কের মাঝখানে ছিল না কোনো সেন্টার অফ গ্র্যাভিটি। তো সাধারণভাবেই যেহেতু গ্র্যাভিটি নেই, তাই এর পার্টিকেলস গুলোকে ধরে রাখতে পারবে না। দ্যাটস ওয়াই এই পার্টিকেল গুলো চারিদিকে ছড়িয়ে ছিটে যেতে শুরু করে, এবং এরা পরস্পরের সাথে আরো বেশি করে যুক্ত হতে শুরু করে। আর সাধারণভাবেই যেহেতু প্রত্যেকটা পার্টিকেলস পরস্পরের সাথে যুক্ত হতে শুরু করে, এই নেবুলার আকারও সাধারণের যে অনেকটাই ছোট হয়ে যায়, আর এর স্পিডটাও হয়ে যায় অনেক বেশি। আর যেহেতু এর স্পিডটা অনেক বেশি হয়ে যায়, তাই এর সেন্টারে অনেক বেশি চাপ সৃষ্টি হতে থাকে। এইবার তোমরা নিশ্চয়ই জানো, আদর্শ গ্যাসের সূত্র হতে আমরা পাই PV is equals to nRT, অর্থাৎ এখান থেকে বলা যায় প্রেসার ইজ কমপ্লিটলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ চাপ এবং তাপমাত্রা কিন্তু পরস্পর সমানুপাতিক। দ্যাটস ওয়াই নেবুলার মাঝখানে যত প্রেসার ক্রিয়েট হতে থাকে, এখানে তাপমাত্রা ঠিক ততটাই বৃদ্ধি পেতে থাকে। আর তাপমাত্রা ঠিক এতটাই বৃদ্ধি পায় যে এর মধ্যে থাকা হাইড্রোজেন গুলো ফিউশন রিঅ্যাকশনের মাধ্যমে কমপ্লিটলি হিলিয়ামে কনভার্ট হয়। আর এই হিলিয়ামকে আমাদের আজকের সূর্যের মধ্যে দেখা যায়। তার মানে এত টাইম ধরে আমাদের এই নেবুলার মধ্যে একদম ঠিক সেন্টারে একটি বেবি সান তৈরি হচ্ছিল। আর এই বেবি সান, অর্থাৎ আজকের দিনে আমাদের যে সূর্য, একে কেন্দ্র করে যে বিভিন্ন ডাস্ট পার্টিকেল, ধূলি এবং বিভিন্ন গ্যাস যে ঘুরছিল, এই সম্পূর্ণ অবস্থাটাকে বলা হয় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। ঠিক যেমন আজকের দিনে শনি গ্রহের পাশে যে অবস্থাটি রয়েছে। এরপরে আমাদের এই প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের আশেপাশে থাকা পার্টিকেল গুলো পরস্পরের সাথে জুড়ে যেতে শুরু করে, এবং এইগুলো যত বেশি পরস্পরের সাথে জুড়তে থাকে, এটা তত বেশি গোলাকার হতে থাকে। আর ঠিক এইভাবেই সূর্যের কাছে থাকা যে পার্টিকেল গুলো ছিল, সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে পরপর 5টির মতো গ্রহ তৈরি করে ফেলে। কি হলো? এটাই তো ভাবছো যে আমি হয়তো কোথাও ভুল করছি, তাই না? ওয়েল, নো, আপাতত 5টি গ্রহই তৈরি হয়েছিল। পরবর্তীতে আমাদের বর্তমানে সোলার সিস্টেমের সবগুলো গ্রহ ধীরে ধীরে সৃষ্টি হয়, এবং এই 5টি গ্রহের মধ্যে ছিল মার্কারি, ভেনাস, কোয়ার্ক, মার্স এবং থিয়া। হ্যাঁ, লাস্টের গ্রহটি ছিল থিয়া, যেটি মার্সের থেকেও অ্যারাউন্ড 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। এইবার মূলত গল্পের মধ্যে আসবে আরো একটি টুইস্ট। এই যে থিয়া, এটি আমাদের বর্তমানে যে পৃথিবী, তার সাথে পূর্বে ধাক্কা খেয়েছিল, এবং সেখান থেকে বড় একটি আর্থে কনভার্ট হয়। কিন্তু এই সংঘর্ষের সময় বড় একটি অ্যাস্ট্রোনয়েড, সেটি হচ্ছে দূরে
ছিটকে পড়ে যায়। আর সেই ছিটকে যাওয়া অ্যাস্ট্রোনয়েডটি কি ছিল জানো? হ্যাঁ, এটা ছিল আজকের দিনের চাঁদ। এইভাবেই মূলত আমাদের পৃথিবীর সঙ্গে চাঁদ উৎপন্ন হয়। আর এই থিওরিটিকে বলা হয় জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। আর এই সংঘর্ষের মাধ্যমে আমাদের পৃথিবীর সাইজটি যে এত বড় হয়ে গেল, এর মাধ্যমে পৃথিবীতে প্রায় 7.7 বিলিয়ন লোক থাকার মতো ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ওয়েট, বড় সাইজ হওয়ার সাথে সাথে কি হয়? হিউজ গ্র্যাভিটি, রাইট? এতটাই গ্র্যাভিটি বেড়ে যায় যে এই আর্থ তার আশেপাশে থাকা প্রত্যেকটি পার্টিকেলকে নিচের দিকে টেনে নিতে শুরু করলো। আর ঠিক তখনই শুরু হতে থাকে অ্যাস্ট্রোনয়েডের ট্রাভার। ঠিক তখন কিন্তু পৃথিবীর কোনো বায়ুমণ্ডল ছিল না, যেটা আমাদের এই অ্যাস্ট্রোনয়েডের ট্রাভার থেকে পৃথিবীটিকে রক্ষা করবে। আর ঠিক এইভাবেই কয়েকশো বছর ধরে অ্যাস্ট্রোনয়েডের এই বোমবাস্টিং গুলো চলতে থাকে। আর পৃথিবীতে এত অ্যাস্ট্রোনয়েডস পড়ার কারণে পৃথিবীটা একটা গলন্ত লাভায় পরিণত হয়ে যায়। তাহলে ঠিক ভাবো, পৃথিবীতে কতটা অ্যাস্ট্রোনয়েড পড়লে পৃথিবী সম্পূর্ণ একটা মাউন্টেন্স লাভায় পরিণত হয়ে যায়। এইবার এই পার্টে হবে হচ্ছে ছাঁটাই করা, অর্থাৎ পৃথিবী কিন্তু সম্পূর্ণ একটা লিকুইডে কনভার্ট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এর মধ্যে যত ভারী পার্টিকেল গুলো আছে সেগুলো ভিতরে ঢুকতে শুরু করে এবং হালকা পার্টিকেল গুলো ধীরে ধীরে উপরে আসতে শুরু করে। আর ঠিক এই কারণেই পৃথিবীর অভ্যন্তরে যে লেয়ার গুলো বিদ্যমান, অর্থাৎ ইনার কোর, আউটার কোর, ইনার মেন্টাল, আউটার মেন্টাল এবং ক্রাস্ট, পৃথিবীর অভ্যন্তরীণ এই স্তরগুলো এখনো কিন্তু বিন্যস্ত অবস্থায় আছে। এইবার যে পার্টিকেল গুলো ছিল অনেক হালকা, সেগুলো ক্রাস্টের চেয়েও উপরে উঠে যায় এবং তৈরি করে আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর ছাতা বা শেল হিসেবে কাজ করে থাকে। কিন্তু পৃথিবী কিন্তু এখনো অত্যন্ত গরম, তাই এখানে কোনো একটা জীবের জন্মগ্রহণ করা সম্ভবই না। এর অনেক বছর পর যখন অ্যাস্ট্রোনয়েডস পড়া বন্ধ হয়ে যায়, তখন পৃথিবীটা ঠান্ডা হওয়ার পরে একটা সুযোগ থাকে কোনো একটা জীবের জন্মগ্রহণ করার। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি তখনকার বায়ুমণ্ডলে বিদ্যমান সালফেট এবং হাইড্রোকার্বন এগুলো পরস্পরের সাথে মিক্সড হয়ে পানি তো অটোমেটিকই তৈরি করে ফেলেছিল, কিন্তু সে পানিটা ছিল হচ্ছে একদম বাষ্প আকারে বায়ুমণ্ডলের মধ্যে। এরপর সময় যত যেতে থাকে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং যে বাষ্প আকারে গ্যাসগুলো ছিল এগুলো ধীরে ধীরে বৃষ্টি আকারে পৃথিবীতে নামতে শুরু করে। আর এভাবেই পৃথিবীতে জন্ম নেয় প্রথম যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যেটি ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের মধ্যে থেকে সালফার এবং হাইড্রোকার্বন সেবন করে এবং পরিবেশের বাতাসের মধ্যে অক্সিজেন বের করতে থাকে। আর তারপর বাতাসে ধীরে ধীরে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমতে থাকে, অক্সিজেন গ্যাসের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং অক্সিজেন গ্যাস একত্রিত হয়ে তৈরি করে O3 মানে ওজোন গ্যাস। আর এই ওজোন গ্যাস এটা আমাদের পৃথিবীর জন্য তো ভালো ছিল, তবে যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যেটি পরিবেশের মধ্যে অক্সিজেন ছাড়ছিল এর জন্য বড়ই পয়জন হিসেবে চিহ্নিত হয়। তবে এর মধ্যেও কিছু পরিমাণ ব্যাকটেরিয়া ছিল যারা এই পরিবর্তনশীল পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল। অর্থাৎ এখানে কিন্তু বলা যেতেই পারে প্রোক্যারিওটিক জীব, দ্যাটস মিন ব্যাকটেরিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের বর্তমানে এই ইউক্যারিওটিক সম্পূর্ণ জীব জগতের আবির্ভাব ঘটেছে। আর এত সব কাহিনীর মাঝেও আমার একটা বিষয় খুবই মজা লাগলো, সেটা হচ্ছে এই পৃথিবীটাকে মানুষের বসবাসের উপযোগী করার জন্য প্রায় 5 বিলিয়ন বছর সময় লাগলো, আর আমরা কিনা মাত্র কয়েক শতকেই এই সম্পূর্ণ পৃথিবীটার 12টা বাজিয়ে ছাড়লাম। আর এই বিষয়ে আমার সঙ্গে আপনারা সবাই একমত কিনা অবশ্যই বিষয়টি জানাবেন।